প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে একটা সবচেয়ে বড় দায়িত্ব যেটা অর্পিত হয় সেটা হচ্ছে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করা। আমি পেশাগত জীবনে রাষ্ট্রবিজ্ঞান পড়াবার কাজে নিয়োজিত আছি দীর্ঘদিন যাবৎ। আমি আমার শিক্ষার্থীদেরকে যখন রাষ্ট্র এবং সরকার বোঝাই তখন অধিকাংশ ক্ষেত্রেই তাদের কাছে ব্যাপারটা খুব অ্যাবস্ট্রাক্ট বা বিবর্ত বলে বিবেচিত হয়। কিন্তু আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আসলে আপনারাই রাষ্ট্র, এই অর্থে যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে সর্বত্রই আসলে আপনারাই জনগণের কাছে রাষ্ট্র বলে বিবেচিত হন, সরকার বলে বিবেচিত হন। যে কৃষি বিভাগের কর্মকর্তা গ্রামাঞ্চলে আছেন, কৃষকের কাছে তিনিই সরকার। উপজেলা নির্বাহী অফিসারই সরকার, কারণ সরকারকে তিনি প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্র বলতে তারা তাই বোঝে এই অর্থে যে রাষ্ট্র তার যদি কোনো প্রয়োজন হয় আপনার কাছেই যায়। তো আপনারা এই যে রাষ্ট্রের দায়িত্ব নিলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যুক্ত হলেন, সেটা পুলিশ হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, কৃষি বিভাগ হোক, শিক্ষা বিভাগ হোক, এটা আসলে কেউ আপনাদের ধরে বেঁধে দেয়নি, কেউ বাধ্য করেনি, কিন্তু আপনারা স্বেচ্ছায় এটা দায়িত্ব নিয়েছেন। যারা বিসিএস পরীক্ষার মাধ্যমে যুক্ত হয়েছেন তারা বিসিএস এর জন্য অ্যাপ্লাই করেছেন, পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করেছেন, শেষ পর্যন্ত নির্বাচিত হওয়ার পরে আপনারা দায়িত্ব নিয়েছেন। কি কারণে? কারণ আপনারা মনে করেছেন যে এর মাধ্যমে জনগণের সেবা করা যাবে। তো এই যে সেবা করার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলো বাংলাদেশের দীর্ঘদিনের একটা বড় সমস্যা হিসেবে উপস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এই যে আপনি যদি বিচার বিভাগে থাকেন তাহলে দেখবেন যে একটা স্বাধীন বিচার বিভাগ হিসেবে আপনার যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে সুযোগগুলি থাকার কথা ছিল সেগুলো আপনি পান না। রাজনৈতিকভাবে বিচার বিভাগ প্রভাবিত হয়, এটা হচ্ছে বাস্তবতা। আপনি সিভিল প্রশাসনে থাকলে আপনি দেখবেন যে রাজনৈতিকভাবে আপনাদের উপর অনেক সময় অনাকাঙ্ক্ষিত চাপ তৈরি হয়। আপনারা যদি স্থানীয় পর্যায়ের শাসনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনারা দেখবেন যে বিভিন্নভাবে আপনাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে যে বাংলাদেশে গত 54 বছর ধরে যে রাষ্ট্র ব্যবস্থা, যে প্রতিষ্ঠানগুলো আপনাদের কাজকে সহজতর করার কথা ছিল সেগুলো আসলে গড়ে ওঠেনি, এবং গড়ে না ওঠার কারণে আপনারা বারবার দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ চেষ্টা করছেন বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সংশোধনগুলো করার। তার একটা বড় উদাহরণ হচ্ছে 1990 সালের আন্দোলন, পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু তারপরেও তার যে শেষ পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে যে এগুলো ঠিক করা যায়নি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 16 বছর ধরে গোটা রাষ্ট্র ব্যবস্থা একজন ব্যক্তির হাতে অর্পিত হয়েছিল। আজকে শহীদ আবু সাইদের নামে নামাঙ্কিত স্টেডিয়ামে দাঁড়িয়ে আমি যদি খানিকটা আবেগ আপ্লুত হই, আমি আপনাদের কাছ থেকে সেজন্য ক্ষমা চাইব না। কারণ আবু সাইদ প্রাণ দিয়ে, মুগ্ধ প্রাণ দিয়ে, 1400 মানুষ প্রাণ দিয়ে আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিয়ে গেছেন যে আমাদের উপর একটা দায়িত্ব আছে, যে যেখানেই আছি আমরা আমাদের প্রত্যেকের উপর একটা দায়িত্ব তারা অর্পণ করেছেন, তাদের প্রাণের বিনিময়ে অর্পণ করেছেন, যে বাংলাদেশ যেন আগামী দিনগুলোতে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থায় উন্নীত হতে পারে, তার জন্য যেন আমরা ভূমিকা পালন করি। সে কারণেই আমি প্রথমেই বলেছি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের উপর এটা একটা দায়িত্ব
যে এটা নিশ্চিত করা যে আপনি এই সুযোগকে হেলায় হারাবেন নাকি সেটাকে ব্যবহার করে রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন করার জন্য আপনার ভূমিকাটা আপনি পালন করবেন। দ্বিতীয় দায়িত্বটা নাগরিক হিসেবে, আপনি একজন নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক মত পথের অনুসারী হতে পারেন, সেটাই গণতন্ত্র। কিন্তু এই নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যেন রাষ্ট্রের যেই ভূমিকা, সেই ভূমিকাকে নিশ্চিত করার জন্য একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা যেন থাকে, সেটার জন্য কাজ করে। সেটা কি? সেটার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে নির্বাচন। গত 3টা নির্বাচন বলে এই দেশে যা হয়েছে সেটা কোনো বিবেকবান মানুষ এটাকে নির্বাচন বলতে পারবেন না। সামান্যতম বিবেকবান মানুষের পক্ষে এটা বলা সম্ভব না। এরই কারণে আজকে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে অব্যাহত আলোচনার মধ্য দিয়ে আমরা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছি। এই আমরা কারা? এই আমরা ইউনূস সরকার নয়, এই আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন নয়, এই আমরা সংবিধান কমিশন নয়, এই আমরা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তৈরি করে অংশগ্রহণ করে সকলে মিলে যেটা করা হয়েছে সেটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ। আমি বলি জুলাই জাতীয় সনদ ছাপা হয় কালো কালিতে, লেখা হয় রক্তের অক্ষরে। রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ। সে কারণে আপনারা কেউ কেউ প্রশ্ন যখন করেছেন যেটা রাজনৈতিক দলগুলো মানবে কিনা, একাধিক প্রশ্ন আছে এবং আমি আমার আলোচনায় এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যেসব প্রশ্ন, যদি রাজনৈতিক দলগুলো না মানে কি হবে? রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে 1 বছরের বেশি সময় প্রক্রিয়া, 9 মাস ধরে অব্যাহত আলোচনা। বাংলাদেশের মানুষ তাদের আকাঙ্ক্ষার কথা, স্বপ্নের কথা সুস্পষ্টভাবে প্রাণ দিয়ে 2024 সালের জুলাইতে একবার বলেছেন, আমি এই ব্যবস্থার পরিবর্তন চাই। রাজনৈতিক দলগুলো সেটাকে স্বীকার করে নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে শরিক হয়ে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বেলা নয়, 5 বেলা নয়, 9 মাস ধরে তারা অব্যাহত হবে। তারা যদি আন্তরিক না হতেন তাহলে কেউ বাধ্য করেছিল তাদের? কাউকে গ্রেফতার করা হতো? হতো না। তারা অংশগ্রহণ করেছে। এই সনদ রাজনৈতিক দলগুলোর সনদ। এই সনদ রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সামাজিক চুক্তি। চুক্তি ভঙ্গকারীকে আপনারা কি করবেন সেটা বাংলাদেশের মানুষের নৈতিক অবস্থান থেকেই সেটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই নৈতিক অবস্থান থেকে সরবেন না। প্রশ্ন হচ্ছে আইনি ভিত্তিটা কোথায়? তাহলে শুধু নৈতিকতাই কি যথেষ্ট? না, নৈতিক ভিত্তির বাইরে আইনি ভিত্তিটা কি? যদি তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে, এই আইনি ভিত্তিটাই হচ্ছে গণভোট। যে কোনো সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা সংসদের পাওয়ার যেটা থাকে, ক্ষমতা, সেটাকে আমরা বলি অ্যামেন্ডিং পাওয়ার, সংশোধনের ক্ষমতা। কিন্তু জনগণের যেটা থাকে সেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। বাংলাদেশের মানুষ বিগত এমনকি এখনো বিদ্যমান সংবিধানের মধ্যে কোনো সমাধান যখন পায়নি, ওই একই সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে যা বলা হয়েছে যে সমস্ত কিছুর উপরে জনগণের ইচ্ছা, সেই ইচ্ছার প্রকাশ ঘটিয়ে
সেই ইচ্ছার অভিপ্রায় হিসেবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। তার মানে এই সংবিধান সংশোধন, সংযোজন, পরিবর্তন, পরিমার্জন, পুনর্লিখনের আইনি ভিত্তি অলরেডি তৈরি হয়েছে 2024 সালে। তারপরেও আমরা রাজনৈতিক দলগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের কাছে এই প্রশ্নটা রাখছি। কি কারণে? 30টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে, এদের বাইরেও তো লোক আছে, সবাই তো রাজনৈতিক দল করেন না। তাদের মতামত আমরা পাবো কি করে? তারা একবার এক্সপ্রেস করেছেন গণঅভ্যুত্থানে, কিন্তু তারপরেও যারা আছেন তাদের জন্যই গণভোট। ফলে আপনারা যখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায় প্রশ্নটা করেন যে হ্যাঁ দেখুন 90 সালে এরকম একটা চুক্তি হয়েছিল, বাস্তবায়িত হয়। 90 সালের চুক্তির সাথে জুলাই জাতীয় সনদের মৌলিক পার্থক্যটা আমাদের বুঝতে হবে। 90 সালে সকলের সামনে প্রকাশ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কোনো চুক্তি করে নাই। 2024 সালের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে 30টি রাজনৈতিক দল 9 মাসেরও বেশি সময় প্রকাশ্যে জনগণের সামনে দাঁড়িয়ে আলাপ আলোচনা করে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ফলে এটার বাস্তবায়নের বাধ্যবাধকতা আইনি এবং নৈতিক দুই দিক থেকেই তৈরি হয়েছে এবং তৈরি হবে যদি গণভোটের মধ্য দিয়ে জনগণের সম্মতি লাভ করা যায়। আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা করেছেন, যেটাকে কেন্দ্র করে আরো কয়েকটা বিষয় বলা যায়। সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশের সংবিধান প্রধানমন্ত্রীকে কি অপরিমেয় ক্ষমতার অধিকারী করেছে? তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ক্ষমতাসীন দল নিজে একটা কমিটি তৈরি করেছিল সংবিধান সংশোধন করার জন্য। সেই কমিটিতে বিরোধী দলের কোনো সদস্য ছিলেন না, তাদেরকে বলা হয়েছিল, তারা অংশগ্রহণ করেন নাই। 2011 সালে সেই কমিটি 25টি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অব্যাহত থাকবে, এর সময় বেঁধে দেওয়া হবে, এও বেঁধে দেওয়া হবে যে তারা আন্তর্জাতিক কোনো চুক্তি করতে পারবে না। একটি বৈঠকে সেই সিদ্ধান্ত, 25টা মিটিং এর সিদ্ধান্ত বদল হয়ে গিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। সেই বৈঠকটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে। বুঝুন প্রধানমন্ত্রীর ক্ষমতার মাত্রাটা বুঝুন। প্রধানমন্ত্রী চাইলে কি কি করতে পারেন, রাষ্ট্রপতি যে কিছুই পারেন না তার কিছু উদাহরণ দেই। বাংলাদেশের ব্যবস্থায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারেন কাউকে, তাই তো? আমরা মাঝে মধ্যেই দেখি দণ্ডিত অপরাধীরা, যারা অধস্তন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত সর্বত্র দণ্ডিত হয়েছেন, অপরাধ প্রমাণিত হয়েছে, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করে। আমরা পত্রিকায় পড়ি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের আসলে কার্যত কোনো বৈধ ব্যবস্থায় নেই। কারণটা কি? কারণ বাংলাদেশের সংবিধানের 48 অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া দুইটা কাজ করতে পারবেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, যেটা আসলে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকলে যে কেউই হবেন। আর দ্বিতীয় হচ্ছে বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে পারবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বলেছিলেন যে তার মাজার জিয়ারত করা ছাড়া কোনো কাজ নেই। আমি শুনে বলেছিলাম উনি আসলে মাজারও জিয়ারত করতে পারবেন না, কারণ বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেয় নেই। তাহলে দিয়েছে কাকে? দিয়েছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া বাংলাদেশের নির্বাচন কমিশন তৈরি হয় নাই, এবং সেটা বৈধভাবে বাংলাদেশের বিদ্যমান সংবিধানের মধ্যে সেটা হয়েছে। পিএসসি বলে যেই জিনিসটা, সেটার
যে কোনো স্বাধীনতা নাই। তার কারণ হচ্ছে বলা হয় রাষ্ট্রপতি নিয়োগ দেন, কিন্তু 48 দিন পরে আমরা দেখি যে এটা আসলে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। সেই জন্যই আমরা বললাম রাজনৈতিক দলগুলো একমত হলো প্রধানমন্ত্রীর এই ক্ষমতা কমাতে হবে। রাষ্ট্রপতিকে সেই জন্য বিশেষ কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে তিনি যেন প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী না হন, পরামর্শ করতে না হয়, সেই প্রস্তাব করা হয়েছে। এখন আপনার যদি মনে হয় যে এটা খুব ভয়াবহ একটা ক্ষতিকারক জিনিস, প্রধানমন্ত্রীকেই সবকিছু করতে দিতে হবে, যে প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজনৈতিক দলের নেতা, সংসদের নেতা, সংসদ নেতা হিসেবে তিনি লেজিসলেটিভ ব্রাঞ্চের প্রধান, প্রধানমন্ত্রী হিসেবে তিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রধান, রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি রাজপথ নিয়ন্ত্রণ করেন। ক্ষমতার আর কত একীকরণ সম্ভব? প্রস্তাব করা হয়েছে এগুলি একটু ভাগ বন্টন করেন। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি এক মেয়াদে, এক জীবনে 10 বছরের বেশি থাকতে পারবেন না। কেউ কেউ বলে যে ওয়েস্টমিনস্টার স্টাইলের গভর্নমেন্ট, এটা বলেন কেন? বলছি আমরা এই কারণে যে 16 বছর ক্ষমতায়, তার আগের 5 বছর হিসাব করলে 21 বছর ক্ষমতায় থাকার পরিণতি কি হয়েছে দেখুন। এটা একটা এক ব্যক্তির ইচ্ছার প্রশ্ন নয়, এটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রশ্ন। তাহলে কি প্রধানমন্ত্রী 10 বছর থাকলে আর আপনার রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিলেই সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে? না। আমরা বলছি যে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন স্বাধীন হতে হবে। পাশাপাশি এটাও বলছি, পাশাপাশি জুলাই জাতীয় সনদে এটাও অন্তর্ভুক্ত আছে যে জাতীয় সংসদের যে 50টার মতো স্ট্যান্ডিং কমিটি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি কমিটি, যেগুলো ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি বলা হয়, সেগুলোর প্রধান হবেন বিরোধী দল থেকে। তাতে কি হবে? মন্ত্রীরা অন্তত পক্ষে টাকার হিসাব দিতে বাধ্য থাকবেন। হিসাবের টাকায় চুরি হয় কম। তাহলে দুর্নীতি বন্ধ করা, একটি দলের ক্ষমতা কমিয়ে আনা, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেয়া, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ, কিছু দেওয়ার মধ্য দিয়ে আমরা কি বলছি, ক্ষমতাটা যাতে বিভক্ত হয়। এবং এই যে বিভক্তি, সেই ক্ষেত্রে আরো একটা ঘটনা আছে। রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? রাষ্ট্রপতি নির্বাচিত হন আমাদের সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়, তাই তো? 350 জনের মধ্যে যদি 150 প্লাস 26 কত হয়? 176-73। আমরা বললাম, প্রস্তাব করলাম, রাজনৈতিক দলগুলোর অধিকাংশ একমত হচ্ছে যে তাহলে এইটা আমরা একটা উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করে সেখানেও যেন 51 জনের সমর্থন লাগে, সেই ব্যবস্থা করতে হবে। 51 কি ম্যাজিক নাম্বার? 100 জনের উচ্চ কক্ষ। একজন প্রশ্ন করেছেন যে এক জায়গায় লেখা হয়েছে যে উচ্চ কক্ষ হবে, আবার গণভোট হবে, কেন? উচ্চ কক্ষ করার দুটো উদ্দেশ্য আছে। উচ্চ কক্ষ করার দুটার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে যেভাবে সংবিধান সংশোধনের ইতিহাস তৈরি করা হয়েছে, সেইটা বন্ধ করা প্রয়োজন। এই পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনোই আমাদেরকে বলে ম্যান্ডেট নিয়ে যায় নাই তারা সংবিধান সংশোধন করবে। একটি মাত্র ক্ষেত্রে প্রকৃতপক্ষে আমরা অনুমান করেছি, জেনেছি, প্রত্যাশা করেছি, সে যখন 1991 সালে রাষ্ট্রপতির থেকে সংসদীয় ব্যবস্থা যাওয়া হচ্ছে, তখন একটা প্রত্যাশা ছিল। বাইরে অধিকাংশ সংবিধান সংশোধনের ক্ষেত্রে ক্ষমতাসীন দল 2/3 জোট ছাড়া আর কোন রকম নৈতিক ভিত্তি ছিল না। সেটা 4th সংশোধনী বলেন কিংবা অন্যান্য সংশোধনী বলেন। তাহলে আমাদের প্রস্তাবটা কি? সংবিধান সংশোধনী ছেলে খেলা বন্ধ করার উপায়টা কি? উপায়টা হচ্ছে 2/3 লাগবে, এটা সারা পৃথিবীর পদ্ধতি। আমরা বললাম উচ্চ কক্ষেও 51 জনের লাগবে। এখন 51 জন কেন? এটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু আরেকটা মজাজা আছে, সেটা কি জানেন? বাংলাদেশে এই পর্যন্ত
সুষ্ঠু অবাধভাবে নির্বাচনে কোনো রাজনৈতিক দল 50% ভোট পায় নাই, তার মানে উচ্চ কক্ষে, এই জায়গায় আরেকটা প্রশ্ন, উচ্চ কক্ষের সংখ্যানুপাতে তাহলে 42% পাইলে 42টা সিট পাবে। আপনার যদি সংবিধান সংশোধন করতে 51টা লাগে, তাহলে কি করবেন আপনি? 9টা লোকের কাছে গিয়ে আপনার ধর্ণা দিতে হবে। ধর্ণা দিতে হবে কেন? এইটা বুঝাইতে হবে আপনাকে যে এইটা জাতীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সংবিধান সংশোধন। এই দেশে এমন সংবিধান সংশোধনী হয়েছে যেটার বেনিফিশিয়ারি একজন মাত্র লোক, একজন মাত্র লোক। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, বুঝতে পারেন আপনারা? তাহলে আপনি যখন 51 জন লোকের জন্য যাবেন, তাহলে আপার হাউসটা কি করছে? আপার হাউসটা সংবিধান সংশোধনের যেই ছেলে খেলা, সেইটা বন্ধ করে সকলের অংশগ্রহণ, এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থাটা হচ্ছে সংখ্যানুপাতে। বাংলাদেশে 5%, 7% ভোট পাওয়া পলিটিক্যাল পার্টিগুলো, এই যে 5% মানুষ ভোট দিচ্ছে, তাদের কোথায় প্রতিনিধিত্ব বলেন তো আমাকে? কারণ 32% পেয়ে 200 সিট পাওয়ার ঘটনা তো আছে এই দেশে। আপনি 5%, 7%, 3%, 2% যারা ভোট দিচ্ছে, সেই নাগরিকদের কণ্ঠস্বর কোথায়? আমরা বলছি উচ্চ কক্ষে তার ব্যবস্থা করবে। উচ্চ কক্ষ দুটো কাজ করবে, একটা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অন্তত পক্ষে এই ভয়েসগুলোকে অ্যাকোমোডেট করবে, অন্তর্ভুক্ত করবে। আরেকটা বিষয় করবে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির নির্বাচনে আমরা বলেছি, ঐকমত্যের জায়গার থেকে অধিকাংশ দলই এতে একমত হচ্ছেন যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে গোপন ব্যালটে 2 কক্ষে। তাতে কি একেবারে অকস্মাৎ রাষ্ট্রপতি মহাকিছু হয়ে যাবে? না, আমরা এরকম কথা বলছি না। আমরা বলছি তাতে করে গ্রহণযোগ্য ব্যক্তিকে ক্ষমতাসীন দল রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবে। রাষ্ট্রের যিনি প্রতীক, ক্ষমতা খুব বেশি না থাকলেও আমরাও যে খুব ক্ষমতা দিয়ে দেওয়ার প্রস্তাব করেছি তা নয়, কিন্তু অন্তত পক্ষে শ্রদ্ধার জায়গাটা তো থাকবে। আমরা যেন গর্ব করতে পারি, যে দেশটা নিয়ে আমি গর্ব করি তা সেই রাষ্ট্রের প্রতীককে নিয়ে আমার গর্ব করার সুযোগ থাকবে না কেন? তাহলে আপার হাউসের প্রয়োজন হচ্ছে এই দুটো কারণে। কেন আপার হাউস? এই কারণে আপার হাউস, যাতে এক, সংবিধান সংশোধনের ছেলে খেলা বন্ধ হয়, রাষ্ট্রপতি একটা গ্রহণযোগ্য হয়, এবং 3 নম্বর বিষয় হচ্ছে সকলের প্রত্যেকটা ভোটের মূল্য তৈরি হবে এই দেশে। প্রত্যেকটা ভোটের মূল্য তৈরি হবে। 1% হতে পারে আপনার দল, তারও একজন প্রতিনিধি থাকবে। এই যে সংশোধনীগুলো, আপনারা অনেকে বলেছেন, জিজ্ঞাসা করেছেন যে সামগ্রিকভাবে এতে করে কত দূর পর্যন্ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে। আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে যেমন বলেছি যে যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। মৌলিক বিষয় হলে আবার গণভোটে যেতে হবে, কিন্তু সব বিষয় না। এখন এই যে ক্ষমতার এই বন্টন, এই বন্টনের মধ্য দিয়ে কি তৈরি হবে? একটা জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি হবে। কিভাবে? জবাবদিহিমূলক ব্যবস্থার প্রথম প্রাথমিক বিষয়টা হচ্ছে একটা ভালো নির্বাচন। একটা ভালো নির্বাচন বাংলাদেশে করতে হলে কি লাগে? একটা তত্ত্বাবধায়ক সরকার লাগে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল না করা পর্যন্ত আমরা গ্রহণযোগ্য অন্তত পক্ষে 3টা নির্বাচন তো পেয়েছিলাম। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কে তৈরি করবে? ত্রয়োদশ সংশোধনীতে ব্যবস্থা করা হলো সাবেক প্রধান বিচারপতি। সাবেক প্রধান বিচারপতি হবে, তাতে করে কি হলো? গোটা জুডিশিয়ারি পলিটিসাইজড হয়ে গেল। আমার লোককে আমি প্রধান বিচারপতি পর্যন্ত নিতে চাই। তো সেই রকম পরিস্থিতিতে আমরা
জুডিশিয়ারিকে শুধু রাজনীতি মুক্ত রাখতে চাচ্ছি তা না। আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হলে বিরোধী দল এবং অবশ্যই ক্ষমতাসীন দলের পরস্পরের সম্মতি লাগবে। সেই জন্য এইটা সংসদে আপনাদের প্রতিনিধিদের দ্বারা তৈরি করা একটি কমিটি আলাপ আলোচনার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করবেন। যদি সেটাতে কাজ না হয়, একমত হওয়া না যায়, প্রয়োজনীয় সংখ্যক ভোট না হয়, তখন দুজন বিচারপতিকে শুধু ভোট দেওয়ার জন্য ডাকবেন, যারা আবার ওই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারবেন না, কোনো অবস্থাতেই পারবেন না। ওনারা এসে শুধু বলবেন আপনাদের যে লিস্ট, এর মধ্যে পড়ে দেখলাম এই দুইটা লোক ভালো, এইটুকু বলতে পারবে, এর বেশি বলতে পারবে, দুইটা ভোটই চলে যাবে। তাহলে কি হবে? একত্রে কাজ হবে। বিরোধী দল এবং ক্ষমতাসীন দলকে একত্রে কাজ করার ব্যবস্থা করতে হবে, কারণ সকলেই তো জনগণের প্রতিনিধি। সেই বিবেচনার থেকেই আমরা বলছি নির্বাচন কমিশন, ন্যায়পাল, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, এই সমস্ত কিছু নিয়োগের ক্ষেত্রে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দল এবং ক্ষমতাসীন দলকে একত্রে কাজ করার সুযোগ তৈরি করে দিয়ে একত্রে কাজ করতে হবে। বাংলাদেশে চাইলেই জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর হলে জরুরি অবস্থা। আমরা বলছি যে দেশে যদি জরুরি অবস্থা হতেই পারে, তাহলে সংসদের যে ক্যাবিনেট, আমাদের যে ক্যাবিনেট থাকে সেখানে, এবং বিরোধী দলের প্রধান এবং ডেপুটি স্পিকারের প্রতিনিধিকে আনতে হবে। ওনারা এসে একেবারে মত কিছু করে ফেলবে, উল্টে ফেলতে পারে তারা, কিন্তু অন্তত পক্ষে জানতে পারবে, তাদের মতটা দিতে পারবে। তাতে যদি সত্যিই জরুরি অবস্থা রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যবহার করার জন্য না হয়, তাহলে বিরোধী দলের সাথে আলাপ করতে অসুবিধাটা কোথায়? আমরা এইরকম ব্যবস্থাই করেছি। আমরা এই ব্যবস্থাগুলিকে আমরা করেছি, আমি বারবার বলি আমরা করেছি। আমরা মানে রাজনৈতিক দলেরা। এই যে গণভোট, 9 মাসের আলোচনায় সবচেয়ে কম সময়ে এই বিষয়টাই গৃহীত হয়েছে। বলার সাথে সাথে সকল রাজনৈতিক দল অবিলম্বে, অনেক বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা হচ্ছে, 5 দিন আলোচনা হয়েছে, এইটাতে হয়নি। সবার না, এটা তো ভালো ব্যবস্থা, সবাই এগ্রি করেছে। আজকে সেজন্যই জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার উপায় হচ্ছে নাগরিকদের কাছে যান, বলুন, কিন্তু তার আগে আপনার কাছে আপনি স্পষ্ট করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে আমরা কি এইরকম একটা জবাবদিহিমূলক ব্যবস্থা চাই কি চাই না। যে দেশের ভবিষ্যতে, যে দেশের জনসংখ্যার 1/3 হচ্ছে 37 বছর বয়সের কম, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে সেইটার সুযোগ যখন আপনার কাছে আমার কাছে এসছে, আমরা কি সেই সুযোগ তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করে দেব না? চিন্তা করে দেখুন, আমাদের ডেমোগ্রাফি হচ্ছে 1/3 হচ্ছে আমাদের ইয়াঙ্গার পপুলেশন, 37 বছরের নিচে, যে কারণে 35 বছরের দেশে গণভোট হয় না। লোকে বলে গণভোট কি, সঙ্গত কারণে। এটা খুব ক্ষোভ টোপ থেকে না, ঠাট্টা তামাশার জন্য না, বুঝেই না। 35 বছরে বাংলাদেশে কোনো গণভোট নেই। গত 16-18 বছরের কোনো ঠিক নির্বাচন হয় না। ভোট কিভাবে দিতে হবে সেটাই তো অনেকে জানে না, সেটাই তো স্বাভাবিক। ফলে তাদের বোঝা, নাগরিক দায়িত্ব হিসেবে বোঝা, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বোঝা, এবং সর্বোপরি এই তরুণদেরকে, যে তরুণরা প্রাণ দিয়ে আপনাকে আমাকে এখানে আসবার সুযোগ করে দিয়েছে, তাদের জন্য একটা ভবিষ্যৎ তৈরির দায়িত্ব আমাদেরকে যখন দিয়েছে, আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টা করি। আমাদের দায়, আমাদের দায়িত্ব। আমরা আশা করি সকলে মিলে সেটা আমরা করতে পারব। আমরা বলেছি দেশের চাবি আপনার হাতে, দরজাটা খুলুন। বাংলাদেশ এক অপরিমেয় সম্ভাবনার দেশ। আমরা সকলে মিলে পারি ফ্যাসিবাদকে পরাজিত করতে। 1972 সালে বাংলাদেশ সম্পর্কে অনেক অর্থনীতিবিদ বলেছিলেন এটা টিকবে না। বাংলাদেশ শুধু টিকে থাকে নাই, উত্তরোত্তর সমৃদ্ধশালী হয়েছে। বাংলাদেশের মানুষ পারেন,
আপনারা যদি সঠিকভাবে যে আকাঙ্ক্ষার থেকে, ইচ্ছার থেকে জনগণকে সেবা করার জন্য তাদেরকে যেন রাষ্ট্রের কাছে যেই দায়িত্বে আপনি আছেন সেটা যথোপযুক্তভাবে দিতে পারেন, সেই জন্য যে দায়িত্ব আপনারা নিয়েছেন সেই দায়িত্ব আপনারা যদি পালন করেন, তাহলে আপনাদেরকে বলতেই হবে যে আসুন সকলে মিলে নতুন সম্ভাবনার দ্বারটা আমরা উন্মোচন করি। সকলে মিলে আমরা বলি হ্যাঁ। কেউ কেউ প্রশ্ন করেছেন, এই প্রশ্নটার উত্তর দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে মার্কা কি। বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভোট দেয় মার্কা দেখে, এটা আমরা বুঝি। মার্কা একটা আছে, গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন, তার উপরে সিল দিতে হবে, আর কিছুই। এটা যেমন অন্য সাদা ব্যালটে যে যার মন মতো ভোট দেবেন, প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা প্রকাশ্যে কোনো দলের সমর্থন করতে পারবেন না, কিন্তু ভোট তো অবশ্যই কোনো না কোনো দলকে দেবেন, সেটা আপনার নাগরিক দায়িত্ব, অবশ্যই দেবেন। গোলাপি ভোটে হ্যাঁ এবং মার্কাটা সবাইকে বলুন। আমার বিশ্বাস যারা 2024 সালের গণঅভ্যুত্থানে এই ভয়াবহ এবং 16 বছরের নিপীড়ন মোকাবেলা করতে পেরেছে, সেই বাংলাদেশের নাগরিকটা একটা নতুন সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি করতে পারবে। আপনারা তাদের সহযোগিতা করুন, আপনারা তাদের সাথে থাকুন। এই বিজয় অর্জন করা খুব দুরূহ কাজ নয়। সবাইকে ধন্যবাদ।